নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এনআরসি ও সিএএ নিয়ে প্রক্রিয়ায় সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন হিন্দু বাঙালিরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব সাংসদ সুস্মিতা। লায়লাপুরে ফ্রেঞ্চ নগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। 6 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের বিরোধিতা করলেন শ্রীভূমি বিজেপি পদাধিকারীরা। চীনে আন্তর্জাতিক আইফোন প্রসেসর সিপিইউ রি-ইনস্টলেশন প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন জালালপুরের যুবক ইমরান চৌধুরীর। মুখ্যমন্ত্রীর সফরে ভাষা শহীদ স্টেশন নামকরণের ঘোষণা মিলল না। উড়াল সেতু নিয়েও অনিশ্চয়তা, ক্ষোভ প্রকাশ বিডিএফের। এবারে সংবাদ বিস্তারিত। সাংসদ সুস্মিতা দেবকে অতিথি আখ্যা দিয়ে বরাকের হিন্দু বাঙালিরা বর্তমানে সুরক্ষিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের সাফ জবাব দিলেন সুস্মিতা দেব। কি বলছেন আমি হিন্দুদের বিভাজন করছি? আমি বলবো উনি আসামের বিভাজন করছে। আজকে আমি আসামের মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই যে আপনি যখন খিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন, ঘোষণা করেন, আপনি কি বিভাজন করছেন না? আপনি যখন অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আর ইন্ডিজিনাসের কথা বলেন, আপনি কি বিভাজন করছেন না? আজকে যখন আপার আসামে বাংলা ভাষায় যখন দুর্গাপূজার ফ্লেক্স লাগানো হয় আর কোনো উগ্র জাতীয়তাবাদী সংগঠন সেটাকে ছিঁড়ে দেয়, আপনি চুপ থাকেন, এটা কি ডিসক্রিমিনেশন না? আজকে যখন আপনি বলেন বাংলা ভাষা বলা মানে বাংলাদেশি খুঁজে বের করতে আমার সুবিধা হবে, এটা কি আপনি বিভাজন করছেন না? আজকে আপনি মুসলিম কমিউনিটির মধ্যে থেকে একজন দুইজন সাবসেকশনকে বের করে বলছেন আপনারা খিলঞ্জিয়া, বাকিরা না, আপনি কি বিভাজন করছেন না? আপনি আসামকে বেটে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক পলিটিক্সের জন্য। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আজকে বরাক ভ্যালিতে এরকম অনেক জায়গা আছে যেখানে অসমিয়া মানে অ্যাসামিজ স্পিকিং পিপল থাকে, আছে কিনা? এই তো তারাপুরে অসমিয়া বস্তি আছে, হরিনগরে আছে, রাজবংশীরা আজকে উদারবন্দে আছে। কোনোদিন শুনেছেন যে বরাকের কোনো বাঙালিরা কোনো রকমের উগ্র জাতীয়তাবাদী পালন করে কাউকে ডিস্টার্ব করেছেন? কোনদিন শুনেছেন? কিন্তু আপার আসামে আমি আপনাকে শত শত উদাহরণ দিতে পারবো যে আজকে বাঙালিদের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন হয়, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে যিনি বলছেন সবাই সুরক্ষিত, আপনি ওদেরকে সুরক্ষা দিতে পারেন, এত মুখই খুলেন না। আপনি তো আসামের মারওয়ারিদের সুরক্ষা দিতে পারছেন না। সো in brief, Chief Minister of Assam is dividing Assam, and I believe in an ideology where India is united. মমতা বন্দ্যোপাধ্যায় আসামের একজনকে নিয়ে যদি বেঙ্গলের এমপি বানাতে পারে, তো উনি আসামের প্রতি ভালোবাসার সম্মান দেখাচ্ছেন না অপমান করছেন, এটার বিচার আমি মানুষের উপরে ছাড়লাম, নো প্রবলেম। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যে কখনো আমার মাতৃভাষার জন্য আপনি আমাকে বাংলাদেশি বলেছেন, বাঙালিকে বলেছেন, মানে আপনি আমাকে আগে বাংলাদেশি বলেছেন, এখন আপনি বলছেন যে আমি আসামে অতিথি। আমার মনে হয় ভারতবর্ষে খুব কম মুখ্যমন্ত্রী আছে যাদের পিএইচডি ডিগ্রি আছে। তাদের মধ্যে একজন হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তো আমি ওনাকে বলতে চাই যে আজকে আসামের একজন সন্তানকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলে নিয়ে গিয়ে রাজ্যসভার সিট দিয়েছে, এটা আমাদের গর্ব না এটা আমাদের লজ্জা? সেই বিচারটা আমি বরাকবাসী আর আসামবাসীর উপরে ছাড়লাম। প্লিজ নোট, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হিন্দু বাঙালিরা সেফ আর হিন্দুরা সেফ, উনি কিন্তু সর্বানন্দ সোনোয়ালের নাম নেননি। যদি আপনার ক্ষমতা এবং সৎসাহস থাকে, প্রেস মিট করে যেভাবে আমি পয়েন্ট ওয়াইজ বলছি আপনি হিন্দুদের সঙ্গে কতবার বিশ্বাসঘাত করেছেন, আপনি পয়েন্ট ওয়াইজ লিখে দিন যে আপনি হিন্দুদের জন্য আসামে কি করতে পেরেছেন। আপনি তো অসমিয়া হিন্দুদের সঙ্গে আপনি বিশ্বাসঘাত করেছেন আসাম অ্যাকর্ড ভেঙে। and let me make it clear, আপনি বলেছেন যে I am dividing Hindus. So Honorable Chief Minister of Assam, you are dividing Assam.
I am uniting India and you are dividing Assam. আপনার আর আমার আইডিওলজির মধ্যে এটাই তফাৎ। আপনি আসামের বিভাজন করছেন আর আমি চাইছি ভারতবর্ষের সব ধর্ম সব ভাষা একসাথে থাকবে। ইউ আর প্লেইং দ্য পলিটিক্স অফ ডিভিশন, আই এম নট। ধলাই থানাধীন লায়লাপুর এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে লায়লাপুরে কালামিয়ার 25 বছরের জাকির হোসেনের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এদিন সকালবেলা ফ্রেঞ্চনগর টাইয়াবিল এলাকায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ প্রকাশে আসে। জাকির হোসেন পেশায় গাড়ি চালক। গতকাল রাতে একটি গাছের ডালে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান তার বড় ভাইয়ের স্ত্রী। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান গাছের মধ্যে একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথে চিৎকার করলে সাথে গ্রামের জনগণ জড়ো হন। খবর দেওয়া হয় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে। ছুটে আসেন ইনচার্জ শ্যামলী গগৈ। পরবর্তীতে ধলাই সমজেলার উপ আয়ুক্ত দীক্ষা সরকারের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনা তো নিজে আসলাম না গুরু, নিজে তো গাড়িতে আসলাম। তো সকালে আমার ফোন দিয়েছে, আমার বাচ্চা যে রাস্তায় ফোন করছে বলে জাকির ফাঁসি গাছের লোক। আমি ওখান থেকে বয়স কত পাবো? 26 বছর। বিয়া শাদী হয়ে গেছে? মা বাবা? হ্যাঁ, 3 মাস। বিয়া শাদী। মা বাবা আছে? ভাই বোন কয়জন? আপনার নাম কিরা? শুক্র আলী। কাজ কিটা করে? আর কিছু জানেন না আপনি? কিরা নাম ছিল? নাম জাকির হোসেন। হ্যাঁ, আমালা খার ছেলে ওজন খালামিয়ার ছেলে জাকির হোসেন। কাছে ডালো পাশে। এরপরে আমরা ওই দেখছি ঠিক আছে পাশে ডালো খাই অবস্থা। পরে আমরা থানা কইছি, তারা আমাদের ঠিক আছে একটা কাগজ লিখে আছে, ওকে আমরা ও কাগজ লিখে থানা দেওয়াই যে পরে স্টাফ তারা আইছে। বর্তমানে তারা অবস্থা আছে আর ম্যাজিস্ট্রেট স্যার তো আমরা এই জিনিস দেখাতে পারবো না। তো অনুমানে কয়টার সময় লাগছে তা কোনো জানা গেছে? না, এটা জানা নাই। আমরা সকালে গেছি। সকাল অনুমানে কয়টার সময় দেখছেন? আমরা সকাল ধরো 6টা ওইটা 6টা ওটা প্রথম খেয়ে দেখছি লাস্টটা? এটা কইতে পারতাম প্রথম কাজ আছে ছেলের বাবার নাম কিতা? খালামিয়া লোক আর ছেলের নাম হইল জাকির হোসেন। জাকির হোসেন। তাই জাকির হোসেনের ঘরটা কিতা? গাড়ি চালাই তো গাড়ি ড্রাইভারি। বিয়া শাদী হয়েছে? বিয়াটা ওদের ধরো 2 মাস হইব না, 2 মাস আগে 3 মাসের মতন হইব বিয়াটা করা। তো আমরা যতটুকু শুনছি কালকে বলে তাই খেলা দেখাতে গেছিলাম, মাতৃভূমি খেলা। এটা আমার জানা নাই, আমি খেলা দেখাতে গেছি না। ধন্যবাদ। এটা তো পিওরলি হ্যাঙ্গিং কেসই মনে হয়, বাট আমরা ডিউটি তো আমরা দেখছি, চেক আউট করছি, বাকি কিছু যেটা পোস্টমর্টম হবে এটার পরেই সব কিছু অ্যাসার্টেন করা যাবে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহত 6 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট পুরোপুরি বিরোধিতা করলেন শ্রীভূমি বিজেপি পদাধিকারীরা। বুধবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ভবনে সাংবাদিকদের ডেকে এনে বিজেপি পদাধিকারীরা স্পষ্ট সুরে বলেন, যেখানে ক্যাবিনেট সিদ্ধান্ত মতে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হয়েছে, সেখানে অযথা বিরোধীরা লম্পঝম্প করছেন করিমগঞ্জের নাম বহাল রাখার জন্য। হয়তো সাধারণ ধর্মঘটের মাধ্যমে গোলেমেলে পাকানোর অপপ্রয়াস নেওয়া হচ্ছে কিনা তা সন্দেহ করছেন দলের অনেকেই। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশরঞ্জন দাস উল্লেখ করেন, স্ট্যালিন মাও সেতুং যাদের সংস্কৃতি, তারা কেমনভাবে কবিগুরুকে মান্যতা দেবেন? তার জন্য কবিগুরুকে বুর্জুয়া কবি বলে সম্বোধন করেন তারা। হয়তো সাধারণ ধর্মঘটের মাধ্যমে তাদের অন্য কোনো চিন্তাধারা রয়েছে কিনা তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটা মত ব্যক্ত করেন সরাসরি মিশন বাবু। এই ডিমান্ড অনুসারে আমাদের নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা রূপান্তরিত করা হয়েছে। আর এই কারণে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা তথা আমাদের এই জেলার নাগরিকরা অত্যন্ত
গর্ববোধ করেছেন যে আমাদের সরকার আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ফুলফিল করেছে। কারণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শহরে যখন এসেছিলেন তখন উনি এই শহরের সৌন্দর্য মুগ্ধ হয়ে এই শহরের নাম শ্রীভূমি শহর উনি রেখে গিয়েছিলেন। আজকে ভারতবর্ষ যেভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলছে, যে যারাই বন্ধ ডেকেছেন বন্ধ কিন্তু এমনিটি প্রতিহত হবে, কেননা জনগণ এটার মধ্যে কোনোভাবেই সায় নেই জনগণের। আর রবীন্দ্রনাথ ঠাকুর আরও কিছু নর্থ ইস্টে আরও কিছু নাম পরিবর্তন করেছিলেন, উনি বলেছিলেন কিন্তু এটা মানুষ অ্যাকসেপ্ট করেছে। যেমন মেঘালয়ের নাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। অরুণাচল প্রদেশ এটাও রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আর এখানে আমাদের যেহেতু এই জেলাকে উনি ওনার কলকাতা যাওয়ার পথে যখন এটাকে শ্রীভূমি বলেছেন, তো এটা শ্রীভূমি হয়েছে। আর শ্রীভূমিটা ছিল আমার পূর্ববর্তী সুব্রতবাবু বলেছেন যে না, মিশনদা বলেছেন তো এটা হয়তো আগে ছিল, 1400 বছর আগেও ছিল, আবার পরিবর্তন হয়ে আবার এসছে। তো কাজেই আমরা শ্রীভূমিতে থাকবো। শ্রীভূমির মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, ভালো মানুষ, এর জন্য শ্রীভূমিতেই আমরা যেন খুব এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আগামী 6 তারিখ করিমগঞ্জের মাটিতে, মানে আগের করিমগঞ্জের মাটিতে শ্রীভূমির নাম পরিবর্তন নিয়ে কোনো আন্দোলন হবে না। চীনের সেনজিন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইফোন প্রসেসর সিপিইউ রি-ইনস্টলেশন প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন আসামের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুরের যুবক ইমরান চৌধুরী। বিশ্বের 25টি দেশের 220 জন প্রতিযোগীদের মধ্যে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি তৃতীয় স্থান লাভ করেন এবং ভারতের সেরা প্রতিযোগী হিসেবে স্বীকৃতি পান। ইমরানকে ট্রফি, সার্টিফিকেট, নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়েছে। পাশাপাশি চীনের 2টি শীর্ষ কোম্পানি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে। তার এই সাফল্যে দেশ বিদেশ থেকে শুভেচ্ছা অভিনন্দনের বার্তা আসছে। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। ইমরানের বাবা মৌলানা কবির আহমেদ চৌধুরী ছেলের এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন। আমি সাফল্য আমার কৃতজ্ঞ করিতেছি যে আমার ছেলে উন্নতি হয়েছে, আরো উন্নতি ওয়ার্ল্ডের মধ্যে উন্নতি হওয়ার জন্য আকাঙ্ক্ষা আমার রয়েছে এবং আল্লাহর কাছে দোয়া করিতেছি যে আমার ছেলে এবং আরো আমার আসামের ছেলেরা উন্নত হওয়ার জন্য আমি আশীর্বাদ করিতেছি। তারপর শিশুকালে জালালপুর এমবি স্কুলে পড়েছে এবং বাংলাতে লেটার পেয়ে পাস করছে। কান পড়ার পরে এনসি কলেজেও নাম করি বাংলাতে লেটার পেয়ে পাস করেছে। এরপর আমার বড় ছেলে ইকবাল বাহার চৌধুরী রিলায়েন্স কোম্পানির ব্যাংকে চাকরি করার ছেলে ছিল। তারপরে আমার বড় ছেলে আমার কাছে বলেন যে বাবা, ছেলের জীবন সুবিধা হবে না, তাকে আমি আইফোন মাস্টার বানানোর জন্য কিছু পয়সা খরচ করতে লাগবো। 50,000 টাকা খরচ করে এই বোম্বে শিক্ষার্থী। এরপর সুরত মাননীয় বিলাল, এই বিলাল নামক একজনের কাছেও শিক্ষা অর্জন করেছে। এরপর আমার এই গত বছর আমার ছেলে আমাকে নিয়ে উমরা হজ করেছেন। আমি আমার ছেলের জন্য দীর্ঘজীবীর জন্য প্রার্থনা করতেছি। সাম্প্রতিক সফরে শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতাজি সুভাষচন্দ্র বসু ও মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করেছেন। তবে দীর্ঘদিনের দাবি ভাষা শহীদ স্টেশন নামকরণের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এবারও কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী আরেকটা সুখবর আমাদের শিলচরবাসীকে শুনিয়েছেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে
রানীরখালি পয়েন্ট পর্যন্ত উড়ালপুল হবে, তার জন্য 700 কোটি টাকা অনুমোদন হয়েছে। সঙ্গে উনি একটা শর্ত দিয়েছেন যে যদি শিলচরবাসী চায়, শিলচরবাসী যদি সহযোগিতা করে, এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উড়ালপুলের একটা পিলার যে যতটুক জায়গা নেবে, এতে অন্তত ক্যাপিটাল পয়েন্টের ডানে বায়ে যত দোকান আছে সব ভাঙা পড়বে, এবং না হলেও রানীরখালি পর্যন্ত 8টা পিলার বসবে। যেসব জায়গায় পিলার বসবে সেসব জায়গায় ডাইনে বায়ের কোনো দোকানের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমার মনে হয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে শিলচরবাসীর এবং এইসব দোকানদারদের যেসব এলাকাতে পিলার পড়বে ড্রয়িং দেখে তার আশেপাশের দোকানদারদের নিয়ে একটা বৈঠক জেলা শাসক করুন এবং তাদের মতামতটা গ্রহণ করুন, তারা জায়গা ছাড়তে রাজি আছে কিনা। কারণ আমরা এটা শুনতে রাজি নই যে শিলচরের জনগণ চায়নি, সেই জন্য আমি উড়ালপুল দেওয়া সম্ভব হলো না। এটা 26-এর নির্বাচনের স্লোগান যেন না হয়। যাই হোক, আমাদের সাজেশন আমরা দিলাম, কারণ আমরা পরে শুনতে রাজি না 2026-এর নির্বাচন চলে গেল, তারপরে আমরা শুনতে রাজি না যে শিলচরবাসী আমাদের সহযোগিতা করেনি, সেই জন্য উড়ালপুল বানানো সম্ভব হয়নি। আর এনআরসি নিয়ে যা চলছে আর ডি ভোটারের নামে যা চলছে, এটা একটা হাস্যকর ব্যাপার। 1984 সনে আসাম চুক্তি হয়েছিল, 84 থেকে আজকে প্রায় 45 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাংলাদেশে মাত্র 4 জনকে পাঠাতে পেরেছেন। খালি উচ্ছেদ করছেন, এনআরসিতে নাম কাটছেন, ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছেন, কিন্তু বাংলাদেশি বলে চিৎকার করছেন। বাংলাদেশের 4 জনকে 40 বছরে আপনি পাঠিয়েছেন, যাদের উচ্ছেদ করছেন তাদের বাংলাদেশে পাঠান নাকি? আমরা তখন বলবো হ্যাঁ বাংলাদেশিদের এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তাই আমি মুখ্যমন্ত্রীকে এই বেকারদের চাকরির ব্যাপারটা এবং উড়ালপুলের ব্যাপারে যে আমরা প্রস্তাব দিয়েছি সেটা ওনাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। রক্তদান নিয়ে সচেতনতামূলক সভা শিলচর রাধামাধব কলেজে বুধবার স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টার রাধামাধব কলেজ এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে শিলচরে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সহযোগিতায় আয়োজিত হয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সভা। এদিন রাধামাধব কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির কার্যকারী সদস্য ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা রক্তদানের উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন। এদিন বক্তব্য রাখেন ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত, রাধামাধব কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের কনভেনর ডক্টর দেবাশিস রায়, ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য, ডক্টর সোনালী চৌধুরী, অধ্যাপক ডক্টর কালীপদ দাস, ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির চিফ কনভেনর কমল চক্রবর্তী প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর পিয়া দাস। 1,000 fibers connect us with our fellow human beings. We cannot live only ourselves. আমরা নিজের জন্য, শুধু আমরা নিজের জন্য যে বাঁচি না, বাঁচতে পারি না আমরা নিজের জন্য, আমরা পরের জন্য বাঁচি। We cannot live only for ourselves. 1,000 fibers connect us with our fellow human beings. আমরা দেখবে একজন যদি সমস্যায় পড়ে আমরা এগিয়ে যাই। কেন যাই? কারণ আমাদের মধ্যে একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা রয়েছে সবাই। এই অদৃশ্য সুতোটা কিন্তু আরো শক্ত যাতে করা যায়, সেই জন্য আমরা আরো প্রচেষ্টা করে যাব। যার জন্য সমাজে কিছু কিছু মানুষ থাকে অনেক কাজ করে, অনেকে ভাবে করে না। আমরা পড়াশোনা করব, আমরা সামাজিক জীব, তো সামাজিক জীব হিসাবে আমাদের নিশ্চয়ই কিছু দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে, তাই না? তো সামাজিক জীব হিসাবে আমার কর্তব্য রয়েছে, আমি আমার পড়াশোনা করব, মানুষ হব, মানুষের মতো মানুষ হব। এবং আমরা কি করব? আমাদের ধারণাটা কি হয় যে আমরা পড়াশোনা করি, একটা কোনো রকম পরীক্ষা দিলাম, যেভাবে পরীক্ষা দিলাম আর সার্টিফিকেট জোগাড় করলাম, এরপরে চাকরি একটা পেয়ে গেলাম, তারপর চাকরি পেয়ে একটা গাড়ি কিনলাম, বাড়ি করলাম, তার বিয়ে করলাম, ছেলে মেয়ে হলো, তারপর একদিন আমি
পৃথিবী থেকে বিদায় নিলাম, এটাই জীবন? নিশ্চয়ই জীবন নয়। আমি জীবনটা, আমার জীবনটা এইভাবে তৈরি করতে হবে যে আমি বাঁচবো এবং আমার পাশাপাশি যারা থাকবে তাদেরকে আমরা বাঁচিয়ে নিয়ে যাবো। এবং মানব ধর্মের একটাই কথা, জীবসেবা। জীবসেবার মধ্যে দিয়েই আমরা কিন্তু সব কিছু সেবা আমরা করতে পারি। এবং রক্তদান এমন একটা জিনিস, যে জিনিসটা স্যার একটু আগে বলে গেছেন, নিঃস্বার্থ দান। যে জিনিসটার মধ্যে কোনো স্বার্থ থাকে না, যে জিনিসটার মধ্যে আমাদের নিজস্ব একটা ইচ্ছা শক্তি কাজ করে। আজকে তোমরা সবাই বসে আছো, কিন্তু যেদিন শিবির হবে আমি হলফ করে বলতে পারি এখান থেকে 50% তোমরা এগিয়ে আসবে রক্তদানের জন্য। রক্তদানের সুফল এবং রক্তদানের প্রয়োজনীয়তা, আমাদের শরীরে রক্তদানের কি প্রয়োজন সেটা আমরা জানি না, যে কারণে আমরা পিছিয়ে যাই। রক্তদানের সুফল যদি বলা যায়, অনেক কিছু আছে স্যার পরিতোষ দত্ত বলবেন, কিন্তু তার আগে আমি ছোট করে দুটো কথা বলছি। রক্তদানের সুফল বলতে যে জিনিসটা বোঝা যায় সেটা আমরা নিজেদের শরীর দিয়ে আগে বুঝবো, তো তারপর আমরা বলবো। আমি সবার কাছে একটা স্ট্যান্ডিং এভিয়েশন চাইছি আমাদের আজকের কি স্পিকার ডক্টর পরিতোষ চন্দ্র দত্তের জন্য, যিনি তার জীবনে 70 বার রক্তদান করেছেন। 70 times he has donated blood. So give a standing ovation for sir. ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ধোয়ারবন্দে বিশাল কিংকোবরা সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, ছড়িয়ে পড়ল আতঙ্ক। কাছাড় জেলার ধোয়ারবন্দ এলাকায় এক বিশাল কিংকোবরা সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় লোকেরা সরাসরি সাপটিকে দেখতে পেয়ে সাপ উদ্ধারকারী দলকে খবর দেন। উদ্ধারকারী দল গিয়ে সাপটিকে উদ্ধার করে। সাপটির দৈর্ঘ্য 13 ফুট এবং ওজন 8 কেজি। উদ্ধার করার পর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা
হইলো কিং কোবরা, এটা বাংলাতে কয় রাজপালক, আসামিসে কয় রোজা ফেটি। এটা পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ হয়, এটা অন্য সাপরে খায়। এর লিগে এই কারণে দেখো চা বাগান অঞ্চল তো এটা তার পারফেক্ট হ্যাবিটেট, মানে হ্যাবিটেট বলতে এই আবাবাস করে এই জায়গাতে থাকে। আর এটারে বন্যপ্রাণী আইনের শিডিউল স্পিসিস, মানে এটারে মারার বাঘে মারা সেম পানিশমেন্ট, তো এটারে আর কি মারাটা উচিত না। আর যেহেতু আমরা এটারে আমরা নাগের রাজাও কই, তো এটার লিগে আর কি আমরা সবরে ধন্যবাদ জানাইতেছি বস্তির মানুষেরা যারা কোঅপারেট করছে, এতক্ষণ ওয়েট করছে, কারণ আমরা শিলচর থেকে আইতে লাগছে। আর এটা এখন গিয়া তার জঙ্গলে ছাড়া হয়ে যাব, কিন্তু এটা আমি রিকোয়েস্ট করলাম সবরে যে কেউ সামনে আওয়াজ যাইও না। এটা এক খামারে একটা হাতিরে মারি দেয়, এক খামারে একটা হাতিরে মারার ক্ষমতা রাখলে আল্লাহ সাহেব একটা মানুষ কিচ্ছু না এটা সামনে। দেখছো তো মাথা গনা তুলিয়া যখন দাঁড়ায় কত রূপ, আমরা সবাই পুরো ঘাম বাইর করে দিচ্ছি এই 5-10 মিনিটের ভিতরে। সাপটা 7-8 কেজি হইব, আর লম্বা 13 ফুট। আমরা দেখেন এটা রিজার্ভ ফরেস্ট যেখানে আছে, আমরা নিয়ার বাই ওই জায়গাতে ছাড়া। অ্যাকচুয়ালি লোকেশনটা আমরা ডিসক্লোজ কেন করি না, কারণ দেখেন এটা বহুত রেয়ার জানোয়ার, আর আমরা এটা চাই না যে অন্য মানুষরাও ফট করে জানুক যে এই জিনিসটা এই জায়গা ছাড়া। পরে যা দেখেন আপনারা চাইতেছেন এটা বাঁচিয়ে ফেলে, আমরা চাইতেছি বাঁচিয়ে ফেলে, কেউ গিয়া মারি দিল যদি, এটা তো লাভ নেই না। সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার চা বাগানে পালিত হচ্ছে করম পূজা। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের সবগুলো চা বাগান আদিবাসী জনগোষ্ঠীরা করম পূজা উদযাপন করেন। এদিন শালগঙ্গায় করম পূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব হলো করম পূজা। খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পালন করে এই পূজা অনুষ্ঠিত হয়। আদিবাসীদের ছেলে মেয়ে নির্বিশেষে সবাই খুব ধুমধামভাবে পালন করে এই পূজাটিকে। আদিবাসী ছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায়ের লোকও এই পূজায় অংশগ্রহণ করতে দেখা যায়। শালগঙ্গার করম পূজা কমিটির কর্মকর্তাগণ পুজো সম্বন্ধে বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। কমিটির কর্মকর্তাগণদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি জনাস গড়, সম্পাদক স্বপন গোয়ালা, বাবুল নায়ক প্রমুখ। খাসপুর বাগানের আমি শ্রী প্রবীর তন্তুবাই। আমাদের আদিবাসী করম পূজা, আমাদের পূর্বপুরুষ সেই করম পূজাটা করেছিল, তাই আমরা আজকে উচ্চ করেছি যে উদারবন সার্কেলের আমাদের শ্রমিক ভাইরা চাঁদা তুলে সেই করম পূজাটা আমরা খাসপুর ফুটবল মাঠে করছি। তাই জন্য আমি ধন্যবাদ জানাবো যে আমাদের শ্রমিক ভাইরা যে আজকে সেই করম পূজাটা আমাদের পূর্বপুরুষ যারা করেছিল সেই করম পূজাটা যে আমরা আজ পর্যন্ত ধরে রেখেছি, তার জন্য সবাইকে আমি বলবো যে এই আদিবাসী করম পূজাটা যেন প্রত্যেক বছরে আমরা গ্রাম অঞ্চলে করে থাকি। পূজা যে আমরা করম পূজা বাবা আমরা যে পূজা আজকে করছি, পূজাটা করার উদ্দেশ্য হলো আজকে আমরা অনেক বাগান আছে, খাসপুর আমাদের হন্নাবন বাগান পঞ্চায়েত এবং কুমটি মহিলা সব সহযোগিতা করে আজকে আমরা করম পূজাটা করছি। এটা আমরা চাঁদা তুলে আমরা পূজাটা করা হয়, আমরা সবের সাহায্য পেয়ে আমরা আজকে করম পূজাটা করছি। এটার মধ্যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে উনিও আমাদেরকে কিছু সাহায্য করেছে। আমাদের দূর দূরান্ত থেকে যে বাগানগুলো আছে 10-20টা বাগান আছে, আমরা 22 বাগান নিয়ে আমরা আজকে করম পূজাটা করছি। আমাদের 3 তারিখ সরকার থেকে ছুটি পেয়েছি, আমরা এই ছুটিটা আমরা যাতে মর্যাদা রাখতে পারি, আমাদের পূজাটা ধরে রাখতে পারি, আমাদের এই পূজাটা যাতে আমরা চিরজীবন আমরা করে যাব। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে হিতাধিকারীদের গৃহ মঞ্জুর করতে অর্থ নেওয়া হচ্ছে, এমনটা একাংশ স্বার্থান্বেষীরা অভিযোগ উত্থাপন করেছেন। তারই খণ্ডন করলেন শ্রীভূমি জেলার উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। এবং বাইলো এটা নিউলি এনভায়রনমেন্ট আছে, একটা এনভায়রনমেন্ট করিয়া এখন 2টা পার্ট করছে। একটা পার্ট হইল প্ল্যানিং পারমিট, যেটা ইস্যু করবো ডেভেলপমেন্ট অথরিটি। একটা বিল্ডিং বানাইতে গেলে প্রথম অ্যাপ্লিকেশনটা জমা দিতে লাগবে ডেভেলপমেন্ট অথরিটিতে থ্রু আরটিপি রেজিস্টার্ড প্ল্যানিং যারা আছে, রেজিস্টার্ড প্ল্যানিং যারা আছে তারা কাছে জমা দিবা, এটা আনিয়ে দিব আমরা। তো এখান থেকে প্ল্যানিং পারমিট যে সময় ইস্যু হইব, এরপরে দেখব নেক্সট হইল বিল্ডিং পারমিশন। নেক্সট বিল্ডিং পারমিশন হইব যে
মিউনিসিপালিটি এরিয়ার যেটা আছে মিউনিসিপালিটি দিব, গাঁও পঞ্চায়েতের এরিয়ার যেটা আছে এটা গাঁও পঞ্চায়েতে দিব। কিন্তু প্রথম ট্রেনিং পারমিট এখান থেকে যাওয়ার পরে এইগুলা এটা যেটা দেওয়া হইব, এটা ট্রেনিং পারমিটের লাগে একটা স্পেসিফাইড ফর্ম আছে। এই ফর্মে অ্যাপ্লিকেশন জমা দিতে লাগবে, ফর্মটা ফিল আপ করিয়া লগে এই প্ল্যান ড্রয়িং এগুলা সব দিয়া জমা দিতে লাগবে। আরটিপির থ্রুতে করতে হবে, রেজিস্টার ইঞ্জিনিয়ার থ্রুতে এটা করাইতে লাগবে। এবং এই রেজিস্টার প্ল্যানার যেটাকে বানানো হয়েছে এটা গুয়াহাটি ডাইরেক্টর টাউন প্ল্যানিং এ ফলো করিয়া সব ইঞ্জিনিয়ারকে এটা অ্যাপ্লিকেশন তারা জমা দিচ্ছে, নেসেসারি দিচ্ছে, তো তারা রেজিস্ট্রেশন দিচ্ছে। ফলে যে এরকম কয়েকটা ফার্ম আছে এবং কয়েকজন ইন্ডিভিজুয়াল ইঞ্জিনিয়ারও আছে, তারা এই কাজটা করে। এই নতুন এই সিস্টেমে এখন বিল্ডিং পারমিশন গুলা এইরকম করতে হয় যাতে মানুষের বিভ্রান্ত না হয়। অনেক মানুষ ইয়াতে এমনি অ্যাপ্লিকেশন দিয়ে যে আমার ঘরের ঘর বানাইতে আমার এটা পারমিশন দিই, কিন্তু মানুষের এখন এই জিনিসটা এবার হয়েছে না, জানছে না, বলা হয়ে গেছে। এটার কিছু নিয়ম নীতি আছে, নতুন নিয়ম নীতি দিচ্ছে এবং এটা বাচ্চাদের রাখতে পারবে। এবং এগুলো ম্যাক্সিমাম এখন অনলাইনেই কিছু কিছু যেটা একতলা দুতলা এই বিল্ডিং গুলা অফলাইনে হয়, আপনার অফিসে আনিয়ে জমা দিয়া করিয়া থাকে, এগুলো অনলাইনে। এই সুযোগগুলো আপনাদের কারণ এইগুলো আপনাদেরকে আমাদের কার্যালয় আমাদের অফিস রাজ্য সরকারের পক্ষ থেকে কৃতি শিক্ষক হিসেবে সম্মানিত হতে যাচ্ছেন PM শ্রী জামিদা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী বড়ভুইয়া। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষকদেরও শিক্ষক, হাজারো প্রাণের আলোকবর্তিকা। তার হাতে গড়া ছাত্ররা আজ রাজ্যের বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করছেন, আবার কেউ কেউ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত। শিক্ষকের আসল পুরস্কার তার ছাত্রদের সাফল্যে, কিন্তু যখন রাষ্ট্র সেই কৃতিত্বকে স্বীকৃতি দেয় তখন সেটি ওঠে চিরস্মরণীয় এক মহিমা। উল্লেখ্য যে উদ্যমী শিক্ষক রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রেষ্ঠ যুবা পুরস্কারেও ভূষিত। আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার ঈদে মিলাদুন্নবী তথা হজরত মোহাম্মদের পবিত্র জন্মদিন উপলক্ষে শিলচর রামনগরে শান্তির মিছিল আয়োজন করা হয়েছে। শিলচর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও রামনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে এই মিছিল বের করা হবে। বুধবার শিলচর ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতি আলহাজ হজরত মৌলানা শরীফ উদ্দিন সাহেবের নেতৃত্বে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সকাল 6:30 পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল 6:40 মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসের শান্তি মিছিল বের করে চিরুকান্দি মসজিদে গিয়ে সমাপ্ত হবে। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর পুনরায় ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে মিছিলের সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান, এই শান্তির মিছিলে লাউডস্পিকার ও যানবাহনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেবল পায়ে হেঁটে মিছিল সম্পন্ন হবে। তারা সকল ইসলাম প্রেমিকদের এই শান্তি মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। জুলুস থেকে আপনারা সবাই জানেন যে রামনগর ইসলামের যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আমার চাইনে এপি সাহেব আপনারা সামনে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে রামনগর ইসলামিয়া মাদ্রাসা 6:30 হইতে আমরা প্রায় আঁকিয়া শিবকান্তি মসজিদ গিয়া দোয়া হইব। এরপরে আবার রামনগর ইসলামিয়া মাদ্রাসাটা ইয়া জেলা নবী প্রেমিক নবী আশিক যারা আসন, দেশবাসী যারা আসল প্রত্যেকে আপনারা এই জুলুস শরীর করতে পারবে। আমরা সবার জানা 5 সেপ্টেম্বর শুক্রবার ঈদে মিলাদুন্নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই দিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রামনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ও রামনগর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এক শান্তির মিছিল বাইর করা হইব। শুক্রবার সকাল 6:30 হইতে আমরা এই জায়গা থেকে শান্তির মিছিল লইয়া বাইর হইব। সুরকান্দির মধ্যে গিয়ে সুরকান্দি জামে মসজিদে এই জায়গার মধ্যে গিয়ে দোয়া হইব। আপনারা
রামনগরবাসী সব ছোট বড় জনসাধারণের আমরা লোকে শরিক হওয়া, যোগদান করা, সাহায্য সহযোগিতা করিয়া এই জায় মসজিদটারে সুন্দর করিয়া, জুলুসটারে সুন্দর করিয়া আমরা যাতে সম্পূর্ণ করতে পারি, এইভাবে আমার বক্তব্য শেষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা। তো আমি সমগ্র রামনগরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে শুক্রবার 5ই সেপ্টেম্বর সকাল 6:30 ঘটিকার সময় এই জায়গা থেকে আমরা বের হব এবং আমাদের সমাপ্তি ঘটবে চিলকান্দি মসজিদের মধ্যে গিয়ে। সেখানে আমরা দোয়ার মাধ্যমে নিয়ে সমাপ্তি করব এবং সেখান থেকে আবার রিটার্ন হয়ে আমাদের মাদ্রাসার মধ্যে এসে এখানে সমাপ্তি করব। আসসালামু আলাইকুম। শিলচর কনকপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ইন্ট্রা গাড়ির ধাক্কায় 3 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে কনকপুর ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে একে 3 জনকে ধাক্কা মারে। পরে গাড়িটি সোজা গিয়ে বিদ্যুতের ট্রান্সফরমার খুঁটিতে আটকে যায়। আহতদের মধ্যে বাস ব্যবসায়ী মিন্টু বড়লস্করের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, খালেদ ও ঠেলাচালক সুরজ। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে ক্ষুব্ধ জনতা গাড়ি চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। গাড়ির নম্বর লইয়া কি যাওয়া শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজারে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার রাত 10টা নাগাদ একটি লরির পেছনে ধাক্কা মারে একটি বাইক চালক। এতে গুরুতর আহত হন বাইক চালক, তবে তার পরিচয় পাওয়া যায়নি। তার মাথায় মারাত্মক আঘাত লেগেছে। এবার এসেছি খেলার খবরে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এস.এম. দেব স্টেডিয়ামে মৃণালকান্তি দে মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন প্রাইজ মানি ফুটবল লিগ কাম নকআউট টুর্নামেন্ট আগামী 4 সেপ্টেম্বর থেকে হবে। খেলাটি প্রতিদিন বিকেল 3টায় শুরু হবে। খেলার ডিউরেশন হবে 45+15+45 মিনিট। প্রথম দিকে ইভিনিং ক্লাবের সাথে ইটখোলা স্পোর্টিং ক্লাবের খেলা হবে। আগামী 22 সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে। জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি শিবব্রত দত্ত বলেন, এই সম্মেলনে সংস্থার সচিব অচনু ভট্টাচার্য ও ফুটবল সচিব বিকাশ দাসও উপস্থিত ছিলেন। ফুটবল মরশুমের দ্বিতীয় টুর্নামেন্ট এটা আমরা শুরু করতে যাচ্ছি 4 সেপ্টেম্বর থেকে। আমাদের ফার্স্ট ডিভিশন লিগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-26 সেটা আমরা মৃণালকান্তি দে মেমোরিয়াল ট্রফি নামে শুরু করব। এই বছরে আমাদের এই টুর্নামেন্টটা স্পন্সর করতে এগিয়ে এসেছেন লেট মৃণালকান্তি দের পুত্র মনতুষ দে। তো ওনাকে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করবে। জেলা ক্রীড়া সংস্থার 6টি দলই প্রথম বিভাগীয় ফুটবলে খেলে থাকে এবং এই খেলাতে আমরা প্রাইজ মানি রেখেছি। চ্যাম্পিয়ন দল পাবে 20,000 টাকা এবং রানার্স আপ দল পাবে 10,000 টাকা। তাছাড়া ব্যক্তিগত পুরস্কার অনেকগুলো রয়েছে 1,000 টাকা করে এবং প্রত্যেকটা ম্যাচে আমরা ম্যান অফ দ্য ম্যাচকে আমরা ট্রফি দিয়ে সম্মান জানাবো। এই টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের, কারণ এই টুর্নামেন্টেই কিন্তু আমরা দেখেছি আমরা সুপার ডিভিশন খেলার সময় বাইরে থেকে অনেক প্লেয়ার আসে আমাদের টিমগুলোতে, কিন্তু ফার্স্ট ডিভিশন ফুটবল টুর্নামেন্টে লোকাল ফুটবলাররাই মেইনলি খেলে থাকে। কাজে এইখানে লোকাল ফুটবলার যাতে ভালো বেরিয়ে আসে সেই উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়ে থাকে। আমরা আশাবাদী এই টুর্নামেন্ট থেকে অনেক প্রতিভাবান ফুটবলার আমরা বেছে নিতে পারবো এবং আগামী দিনে আমাদের জেলা ফুটবল দলে ওদের প্রতিনিধিত্ব দেখতে পাবো। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।